আসসালামু আলাইকুম। পশ্চিম তীরের পরিণতি বরণ করতে যাচ্ছে গাজা। গাজায় চির দুশমন হামাস ফাতাহ যৌথ সরকার প্রতিষ্ঠায় ঐক্য দুই দলের। বন্দি মুক্তির বিষয়ে হামাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা ইসরায়েলের, কুরস্কে বিপন্ন ইউক্রেন আর্মি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার দক্ষিণ লেবাননে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন বেসামরিক লেবানিজ। ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লার পক্ষ থেকেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে সোমবার। দুই পক্ষের এই হামলা পাল্টা হামলার ফলে প্রশ্ন দেখা দিয়েছে যুদ্ধবিরতির কার্যকারিতা এবং স্থায়িত্ব নিয়ে। ২৭ নভেম্বর যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল নিয়মিতভাবে হামলা পরিচালনা করে আসছে দক্ষিণ লেবাননে। সোমবার পরিচালনা করল সরাসরি বিমান হামলা। এদিকে ইসরায়েল গাজার খান ইউনিসে নতুন করে নির্দেশ জারি করেছে সেখান থেকে সব বেসামরিক লোকজনকে সরে যাওয়ার। সোমবার কেন্দ্রীয় হাজার আদার আল বালাহ সহ বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মির নির্বিচার বিমান হামলায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় বলেছেন ২০ জানুয়ারি তার হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, অন্যথায় গোটা মধ্যপ্রাচ্য জাহান্নামে পরিণত হবে। ২০ জানুয়ারির আগে যদি বন্দীদের মুক্তির ব্যবস্থা করা না হয় তাহলে মধ্যপ্রাচ্যে যারা মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কোনো এলাকার যুদ্ধ বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রথমবারের মতো এভাবে সামাজিক মাধ্যমের এক পোস্টে নিজের কঠোর অবস্থান ব্যক্ত করলেন। গাজায় যুদ্ধ বন্ধ বিষয়ে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন, গত ১ বছর ধরে কেবল কথা বলেছেন তারা, কিন্তু কোনো পদক্ষেপ নিতে সমর্থ হয়নি অপদার্থ প্রশাসন। কেবল আলোচনা, কিন্তু কোনো কাজ হয়নি গত ১ বছরে। হামাসের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেছেন, বন্দীদের এখনই মুক্ত করো, তা না হলে দায়ীদের বিরুদ্ধে আমরা এমন আঘাত করব যা এখন পর্যন্ত আমেরিকার ইতিহাসে আর কারো বিরুদ্ধে করা হয়নি। হামাসের প্রতি ট্রাম্পের কঠোর এই হুঁশিয়ারিকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বারবার মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের কথা বলেছেন, কিন্তু এই বিষয়ে তিনি এখনও কোনো রূপরেখা প্রকাশ করেননি। তবে ইসরায়েলের প্রতি তার অতিমাত্রায় নমনীয়তার রেকর্ড রয়েছে আগের টার্মে প্রেসিডেন্ট থাকা অবস্থায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর খুবই একজন পছন্দের প্রার্থী হলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রতি সর্বস্ব ঢেলে দিয়েও মন পায়নি নেতানিয়াহুর। বরং ৫ জানুয়ারি নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবির অন্যতম একটি ইস্যু হল গাজা যুদ্ধে তাদের অন্ধ ইসরায়েল নীতি। অস্তিত্ব রক্ষায় চিরদুশমন ফাতাহ পার্টির সাথে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে হামাস। হামাস এবং ফাতাহ পার্টির নেতৃবৃন্দ মিলে গঠিত একটি সরকার শাসন করবে গাজা। নতুন এই সরকারে হামাস, ফাতাহর সাথে থাকবে গাজায় ইসলামিক জিহাদ গ্রুপ সহ আরও ১৪টি সশস্ত্র দলের নেতৃবৃন্দ। আর এভাবেই গাজায় একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে শেষ হতে পারে গাজা যুদ্ধ। মঙ্গলবার লেবাননের আল মায়াদিনের এক খবরে বলা হয়েছে, মিশরে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে হামাস ফাতাহর মধ্যে। ফাতাহ হল ফিলিস্তিন তথা পশ্চিম তীরে ক্ষমতাসীন দল। এর চেয়ারম্যান মাহমুদ আব্বাস এবং তিনিই ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ২০০৬ সালে ফিলিস্তিনের সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সশস্ত্র গ্রুপ হামাস। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টির সরকার হামাসকে সরকার গঠন করতে দিতে অস্বীকার করে। এরপর শুরু হয় হামাস ফাতাহ গৃহযুদ্ধ। এই যুদ্ধে হামাস গাজাকে ফিলিস্তিন সরকার থেকে আলাদা করে ২০০৭ সাল থেকে সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে। এবার চিরদুশমন সেই হামাসের সাথে মিলে গাজায় একটি সরকার গঠনের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে হামাস। এর মাধ্যমে গাজায় তাদের একক নিয়ন্ত্রণ হাতছাড়া হবে। এর কারণ, ইসরায়েলের সাথে দীর্ঘ ১ বছরের যুদ্ধে হামাস বর্তমানে অস্তিত্বের সংকটে। ইসরায়েলের দাবি অনুসারে হামাসের সব শীর্ষ নেতা ও কমান্ডার সহ নিহত হয়েছে প্রায় ২০,০০০ সেনা। বাকিদের অনেকেই গুরুতর আহত। গাজায় ৮০% ভবন মাটির সাথে মিশে গিয়েছে ইসরায়েলের হামলায়। ধ্বংস হয়ে গিয়েছে হামাসের মাটির নিচের অধিকাংশ টানেল। ফুরিয়ে গিয়েছে অস্ত্রের ভাণ্ডার। গাজা এখন প্রায় সম্পূর্ণরূপে ইসরায়েলের দখলে। গাজার ২২ লাখ অধিবাসীর প্রায় সবাই এখন উদ্বাস্তু। ইসরায়েলের হামলায় মেরুদণ্ড ভেঙে গিয়েছে লেবাননের হিজবুল্লাহর।
এই অবস্থায় আর হামাসের পক্ষে গাজায় ইসরায়েলকে প্রতিহত করা সম্ভব নয়। ফলে গাজায় তাদের পুনরায় আবার ফিরে আসার একমাত্র উপায় পশ্চিম তীরের ফাতাহ পার্টির হাতে গাজাকে ফিরিয়ে দেয়া একটি সমঝোতার ভিত্তিতে। কায়রোয় দুই দলের স্বাক্ষরিত সমঝোতায় বলা হয়েছে গাজা ফিলিস্তিনের অংশ হিসেবে থাকবে। যুক্তরাষ্ট্র এর আগে গাজায় যেসব যুদ্ধবিরতি এবং যুদ্ধ পরবর্তী প্রস্তাবের কথা বলেছে তাতে বলা হয়েছে যুদ্ধের পর গাজার শাসনভার থাকবে মাহমুদ আব্বাসের নেতৃত্বে তথাকথিত ফিলিস্তিন সরকারের হাতে। কিন্তু হামাস তাতে রাজি হয়নি আগে। এই অবস্থায় চীনের মধ্যস্থতায় গত জুলাই মাসে প্রস্তাব দেওয়া হয় হামাস ফাতার সমন্বয়ে গাজায় একটি সরকার প্রতিষ্ঠা যুদ্ধবিরতির পর। কিন্তু ইসরায়েল জানায় যুদ্ধের পর গাজায় হামাসের কোনো অস্তিত্ব রাখবে না তারা। তবে চলমান কায়রো আলোচনায় ইসরায়েল গাজায় হামাস ফাতার এই যৌথ সরকার প্রতিষ্ঠার প্রস্তাব মেনে নেয় কিনা তার উপর নির্ভর করছে অনেক কিছু। গাজায় এখন চালকের আসনে ইসরায়েল। হামাসের দাবি ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে তারা বন্দীদের মুক্ত করবে। ইসরায়েলের দাবি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করে তারা যুদ্ধ বন্ধ করবে না। এই অবস্থায় ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে যদি হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যবস্থা না হয় তাহলে ট্রাম্পের সমর্থন নিয়ে নেতানিয়াহু আরেক দফা গাজায় বর্বরতার নতুন রেকর্ড স্থাপন করতে পারে। অপরদিকে ইসরায়েল যদি হামাস ফাতার যৌথ সরকারের প্রস্তাব মেনে নেয় তাহলে গাজা হতে যাচ্ছে আরেকটি পশ্চিম তীর। পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র ফিলিস্তিন সরকার মাহমুদ আব্বাসের নেতৃত্বে, কিন্তু তাদের কোনো আর্মি নেই। 1967 সাল থেকে সেখানে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি এবং তারাই আসলে নিয়ন্ত্রণ করে পশ্চিম তীর। গাজায়ও থাকবে পশ্চিম তীরের আদলে নামে মাত্র একটি ফিলিস্তিনি সরকার, তবে তা থাকবে ভবিষ্যতে ইসরায়েল আর্মির নিয়ন্ত্রণে। তুরস্কে বিপন্ন ইউক্রেন আর্মি, তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যেই ইউক্রেন আর্মির দখলে থাকা তুরস্কের অধিকাংশ এলাকা উদ্ধার করেছে রাশিয়ান আর্মি। তুরস্কে যুদ্ধরত ইউক্রেন সেনাদের সাথে কথা বলে মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি রিপোর্টে বলা হয়েছে ইউক্রেন আর্মি তুরস্কের সেনাদের নির্দেশ দিয়েছে যে কোনোভাবে হোক ট্রাম্প ক্ষমতা নেওয়া পর্যন্ত তুরস্ক ধরে রাখতে হবে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তুরস্ক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে মনে করছে জেলেনস্কি প্রশাসন। ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন আগামী 20 জানুয়ারি, কিন্তু ততদিনে তুরস্কে টিকে থাকা সম্ভব নয় বলে জানিয়েছে সেখানকার ইউক্রেন আর্মি। তারা বিবিসিকে বলেছে প্রতিদিন তারা দখলীকৃত এলাকা হাতছাড়া করছে, প্রতিদিন তারা রাশিয়ার তীব্র ভারী বিমান হামলার শিকার হচ্ছে। পরিস্থিতি খুবই সংকটময় সেখানকার। তাদের কাছে নেই পর্যাপ্ত অস্ত্র, আবহাওয়া খুবই প্রতিকূল, বরফ শীত নেমে এসেছে তুরস্কে। এই অবস্থায় পরাজয় সময়ের ব্যাপার মাত্র। ট্রাম্প ক্ষমতা নেওয়া পর্যন্ত তাদের পক্ষে ঝুলে থাকা সম্ভব নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের তুরস্ক অভিযানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। গত আগস্টে তারা রাশিয়ার তুরস্কের বিশাল এলাকা দখল করে। তাদের উদ্দেশ্য ছিল তুরস্ক দখল করলে ডনবাস রাজ্য থেকে রাশিয়ার সেনা সরিয়ে নিতে বাধ্য হবে তুরস্ক মুক্ত করার লক্ষ্যে, কিন্তু রাশিয়া সেটা করেনি। রাশিয়া বেশ লম্বা সময় ধরে ইউক্রেন আর্মির অবস্থান মেনে নেয়। রাশিয়া ডনবাস থেকে সেনা সরায়নি, বরং ইউক্রেন আর্মির দুর্বলতার সুযোগে এবং তাদের তুরস্ক অভিযানের কারণ বুঝতে পেরে রাশিয়া ডনবাসকে পুরোপুরি মুক্ত করার অভিযান অব্যাহত রাখে এবং সাফল্য লাভ করে। এরপর রাশিয়া সময় নিয়ে তুরস্কে অভিযান শুরু করেছে নভেম্বরের শুরুতে। তুরস্ক দখল করতে গিয়ে ইউক্রেন আর্মি ডনবাসে তাদের যতটুকু নিয়ন্ত্রণ ছিল তাও হাতছাড়া করল। অপরদিকে রাশিয়ার দাবি অনুসারে তুরস্কে ইউক্রেন হারিয়েছে 35,000 সেনা, ধ্বংস হয়েছে 2 শতাধিক ট্যাঙ্ক সহ অনেক ভারী অস্ত্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।